আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আম ছোট্ট একটা ভিডিও ক্লিপ উপহার দেব। যেখানে আমি একটা ছোট্ট আলোচনা করব এক্সারসাইজ সম্পর্কে। তো আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে কোন ধরনের এক্সারসাইজগুলো কোন ধরনের মেডিকেল কন্ডিশনের সাথে সুটেবল। সো অফ কোর্স এখানে একটা জেনারেলিস্ট গাইডলাইন সবার জন্যে একইভাবে দেওয়া ডিফিকাল্ট। এটা অনেকটা ডিপেন্ড করে কী ধরনের প্রবলেম আ অথবা কম্বিনেশন অফ প্রবলেম মানুষের আছে সেটার উপরে। তো আমরা জানি যে আম আমাদের NHS গাইডলাইনে আ খুব যেটা এনফোর্স করা হয়েছিল, যেটা খুব সিম্পল এক্সারসাইজ যেটা হচ্ছে ওয়াকিং। তো রেগুলার হাঁটাহাঁটি আপনি সপ্তাহে ১৫০ মিনিটের মতো আ যদি হাঁটতে পারেন, তো বেশিরভাগ দিন যদি সপ্তাহে আপনি প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে পারেন, সেটার একটা খুব বেনিফিশিয়াল ইফেক্ট আছে। ওটা আমি একটু পরে আরেকটু বিস্তারিতভাবে বলব। তো যারা একেবারেই এক্সারসাইজ করেন না, অবশ্যই শুরুতে আম আপনাদের কোনো মেডিকেল প্রবলেম থাকুক বা না থাকুক, এই জিনিসটা আপনাদের কাছে বেশ কষ্টকর মনে হতে পারে। কিন্তু আম সাহস হারাবেন না। যদি খুব বেশি সিগনিফিক্যান্ট অথবা সিভিয়ার মেডিকেল কন্ডিশন না থেকে থাকে, তাহলে আপনি নিজেকে কিছুটা পুশ করতে পারবেন এবং স্লোলি আপনি আস্তে, আস্তে নিজের এক্সারসাইজের সময় এবং আম আম ফর এক্সাম্পল আপনি যদি হাঁটাহাঁটি করছেন, সেক্ষেত্রে হাঁটার স্পিডটা আস্তে, আস্তে বাড়াতে পারবেন। তো এভাবে করে অবশ্যই যদি আপনি স্পিডটা একটু বাড়াতে পারেন, আ তাহলে সেটাতে উপকার একটু বেশি হবে, বা সময়টা একটু বাড়াতে পারেন, তাতে উপকার একটু বেশি হবে। তো বয়স্ক মানুষদের জন্য অবশ্য এই ধরনের গাইডলাইনগুলো খুব ইন্ডিভিজুয়াল হবে, কারণ বিভিন্ন রকম মেডিকেল কম্বিনেশন মেডিকেল প্রবলেমের কম্বিনেশন থাকতে পারে। তো এখানে একটা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করে আপনার ডাক্তারের সাথে আপনি কথা বলে জিনিসটা জেনে নিতে পারেন, যদি আপনার অনেক রকম বিভিন্ন রকম সমস্যা থেকে থাকে। তো আম এমনিতে জেনারেলি হাঁটাহাঁটি খুব ভালো একটা এক্সারসাইজ, এবং আপনি যদি একটু স্পিডে হাঁটতে পারেন, একটু বেশি সময় ধরে হাঁটতে পারেন, সেটা অবশ্যই খুব ভালো। আম তো রিসেন্টলি NHS গাইডলাইনের মধ্যে শুধু হাঁটাহাঁটি করা ছাড়াও রেজিস্ট্যান্স ট্রেনিংটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো রেজিস্ট্যান্স ট্রেনিং হলো যেই আম এক্সারসাইজগুলো করতে আপনাকে একটু শক্তি খরচ করতে হয়, যেমন ওয়েট লিফটিং বা এই ধরনের এক্সারসাইজ। তো এটা বোনের জন্য খুব ভালো। আপনার বোন ডেনসিটি বজায় রাখার জন্য, বা বোনের স্ট্রেংথটা বজায় রাখার জন্য এটা খুব প্রিভেন্টেটিভ। তাছাড়া এতে ওয়েট লস হয়, এতে আম মহিলাদের হরমোনাল ব্যালেন্স বজায় থাকে। এটা ফার্টিলিটির জন্যও খুব ভালো এক্সারসাইজ। তো আম সো বেসিক্যালি এটার রিকমেন্ডেশন ও রিসেন্ট গাইডলাইন ইনক্লুড করা হয়েছে। তো আপনি অ্যান্টি এইজিং এক্সারসাইজ হিসেবে আমি যদি বলি, আপনার কোনো অসুখ-বিসুখ থাকুক বা না থাকুক, তাহলে আসলে সেটাকে ৩ টা ভাগে ভাগ করা যায়। তো একটা তো হচ্ছে যেটা হলো এন্ডিউরেন্স ট্রেনিং। আপনি কিছু সময় ধরে কন্টিনিউয়াসলি একটা জিনিস করলেন, সেটা হতে পারে হাঁটাহাঁটি বা রানিং বা জগিং। আরেকটা হতে পারে যেটা হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেনিং, যেখানে আপনার কোনো একটা ওয়েটের এগেইনস্টে কাজ করতে হচ্ছে, সেটা ওয়েট লিফটিং হতে পারে। বা আপনি ধরেন বাজারের ব্যাগ হাতে নিয়ে হাঁটলেন, সেটাও কিন্তু এক ধরনের কম্বিনেশন অফ এন্ডিউরেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স ট্রেনিং। তো আরেকটা জিনিস হচ্ছে ফ্লেক্সিবিলিটি ট্রেনিং। তো এই ৩ টা ভাগে আমরা ভাগ করতে পারি অ্যান্টি এজিং এক্সারসাইজগুলোকে, যেটা আপনার ওভারঅল বডিকে বিভিন্নভাবে হেল্প করবে। তো ফ্লেক্সিবিলিটি ট্রেনিংয়ের মধ্যে আছে ইয়োগা। তো আপনি বাসার মধ্যেও ফ্রি হ্যান্ড বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে পারেন, বিভিন্ন রকম স্ট্রেচ করতে পারেন আপনার ফ্লেক্সিবিলিটিটাকে বজায় রাখার জন্য। এবং আপনি কিছুক্ষণ লেগ রেইজ করে রাখতে পারেন। ওটাও আপনার একটা ভালো এক্সারসাইজ, যেটা আপনার শরীরে রক্ত চলাচল বাড়াবে এবং কারো পায়ে সোয়েলিং থাকলে সেগুলো কমাবে। তো আম এমনিতে তো এক্সারসাইজগুলোকে মডারেট ইন্টেন্সিটি, হাই ইন্টেন্সিটি এভাবে ভাগ করা যায়। তো আম অবশ্যই আপনি যদি একদমই এক্সারসাইজ
করে না থাকেন, সাডেনলি আপনি অনেক কিছু করতে পারবেন না। আপনাকে স্লোলি সেটা বিল্ড আপ করতে হবে এবং এটা আপনাকে রেগুলারলি করতে হবে। অন্তত এভরিডে না হোক, এভরি আদার ডে আপনি যতটুকু পারেন বিভিন্ন রকম কম্বিনেশন, এই ৩ ধরনের ক্লাসিফিকেশন যেটা বললাম, সেই এক্সারসাইজগুলো করে আপনাকে আস্তে আপনার সর্ট অফ এক্সারসাইজের ক্যাপাসিটি বাড়াতে হবে। এছাড়া অনেকেই প্রশ্ন থাকে যে আমার জয়েন্টের প্রবলেম থাকলে আমি এক্সারসাইজ করতে পারবো কি না? সো আসলে মডারেট ইন্টেন্সিটি ট্রেনিং সবাই করতে পারে, যেটা হলো আপনার হাঁটাহাঁটি করা বা হালকা জগিং, হালকা ওয়েট লিফটিং, বাইকিং, এই জিনিসগুলো, বা টেনিস, এই ধরনের জিনিসগুলো। সুইমিং, ডিপেন্ডিং অন দ্য speed and type, can be between moderate and severe, sort of high intensity training. তো জয়েন্টের ব্যাপারে এগেইন যে কোনো কিছুই আপনার কমফোর্ট জোনের ভিতর যতটুকু, সেটা আপনি শুরু করতে পারেন এবং স্লোলি আপনি আপনার ফিজিশিয়ানের মাধ্যমে গাইডেড হয়ে জিনিসটাকে একটু ইনক্রিজ করতে পারেন। আমি রিসেন্টলি একটা মহিলাকে দেখেছি যে হলো তার হাঁটুর সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিসের জন্য অপারেশনের জন্য ওয়েট করছে, কিন্তু সেও কিন্তু স্ট্যাটিক বাইকে আধা ঘন্টা বাইকিং করতে পারে এবং দেখা গেল যে অলদো তার arthritis এত সিভিয়ার যে she will have operation within few weeks, but still she has she is not needing a stick to walk, I mean, এবং সে স্ট্যাটিক বাইকে আধা ঘন্টা ধরে এক্সারসাইজ করতে পারে এবং এই এক্সারসাইজটা করার জন্য তার কিন্তু সেরকম কোনো অসহ্য ব্যথা নেই। সো জয়েন্টের প্রবলেম থাকলেও আপনি যদি অ্যাজ মাচ আপনার কমফোর্ট জোনের মধ্যে আপনি জয়েন্টটাকে মোবিলাইজ করেন, তাহলে সেটা আপনার জয়েন্টের ফ্লেক্সিবিলিটি যতটুকু সম্ভব বজায় রাখে। অফকোর্স আপনি তো ফিজিশিয়ানের হেল্প নেবেন, কোনো সময় ব্যথা তীব্র হলে সেক্ষেত্রে ওষুধ লাগতে পারে, সার্জিক্যাল ইন্টারভেনশন লাগতে পারে, কিন্তু আপনার নিজের দিক থেকে যে স্বাস্থ্যের যত্ন নেওয়ার ব্যাপারটা, ওটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো বেশিরভাগ মেডিকেল কন্ডিশনে মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ করা যায়। কিছু কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, যেটা জন্মগত হার্টের ত্রুটি, তাদের কিছু লিমিটেশন থাকে কতটুকু তাদের করতে অ্যালাউ করা হবে কি হবে না। তো সেটা আপনি আপনার কার্ডিওলজিস্ট স্পেসিফিকভাবে গাইড করবেন। তো আপনাদের কোনো পার্সোনাল অ্যাসেসমেন্ট দরকার হলে যোগাযোগ করবেন। ভালো থাকুন, দেখা হবে।